বাংলাদেশ থেকে যাত্রা শুরু করে বাংলাদেশে ফেরত আসা পর্যন্ত ক্ষেত্র বিশেষ 40 থেকে 45 দিন একজন হজযাত্রী সৌদি আরব অবস্থান করেন। দীর্ঘ সময় যে সেবার বিষয়টা এটি আসলে অত্যন্ত দুরূহ এবং কঠিন। সেই কাজটি আমরা অনেক চ্যালেঞ্জ নিয়ে করে রাজকীয় সৌদি সরকার থেকে প্রত্যেক বছরে তারা নতুন নতুন দুই একটা পদ্ধতি তারা হজ ব্যবস্থাপনা নিয়ে আসেন এবং সেগুলো মোকাবেলা করে আমাদের কিন্তু এগিয়ে যেতে হয়। প্রথমত আমরা যখন নিবন্ধন করি তখন আমরা এজেন্সি প্রতি হজযাত্রীর কোটা সম্পর্কে আমরা ঠিক স্পষ্ট ছিলাম না। ফরিদ আহমেদ মজুমদার, একটু আপনার কাছে আসি। শুরুতে আমরা যেমনটা শুনছিলাম যে হজ যাত্রীরা বলছেন এবারের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে, এবং তারা প্রায় সবাই বলছেন যে তারা যথেষ্ট সন্তুষ্ট। আমরা যদি একটু দেখি যে সৌদি আরব এবং বাংলাদেশের সরকারের মধ্যকার আসলে কি ধরনের সমন্বয়ের ঘাটতি এবার দেখতে পেয়েছেন, আপনি কি মনে করেন, এবং এজন্য আসলে হজ ব্যবস্থাপনায় কি ধরনের জটিলতা আসলে তৈরি হয়েছে? ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আম, আমাদের সম্মানিত অতিথিবৃন্দকে। হজ ব্যবস্থাপনা আসলে এটি অত্যন্ত জটিল এবং কঠিন কাজ। এই কাজটি আমাদেরকে, আমরা যারা হাবের সদস্য, হজ এজেন্সির মালিক, এই কঠিন কাজের দায়িত্বটি আমাদেরকে নিতে হয়। আপনি জানেন যে বাংলাদেশ থেকে যাত্রা শুরু করে বাংলাদেশে ফেরত আসা পর্যন্ত ক্ষেত্র বিশেষ 40 থেকে 45 দিন একজন হজযাত্রী সৌদি আরব অবস্থান করেন। এর মধ্যে ওনার মাশায়েরে যাত্রা, মিনা, আরাফা, মুজদালিফা অন্তর্ভুক্ত থাকে, মদিনাটা অন্তর্ভুক্ত থাকে। এই যে দীর্ঘ যাতায়াত এবং দীর্ঘ সময় যে সেবার বিষয়টা এটি আসলে অত্যন্ত দুরূহ এবং কঠিন। সেই কাজটি আমরা অনেক চ্যালেঞ্জ নিয়ে করে হজ ব্যবস্থাপনা প্রত্যেক বছরে কিছু কিছু চ্যালেঞ্জ আসে। যেমন রাজকীয় সৌদি সরকার থেকে প্রত্যেক বছরে তারা নতুন নতুন দুই একটা পদ্ধতি তারা হজ ব্যবস্থাপনা নিয়ে আসেন এবং সেগুলো মোকাবেলা করে আমাদের কিন্তু এগিয়ে যেতে হয়। এবছর যেটি ঘটেছে এটা অতীতে এই এতগুলো চ্যালেঞ্জ একসাথে ছিল না। প্রথমত আমরা যখন নিবন্ধন করি তখন আমরা এজেন্সি প্রতি হজযাত্রীর কোটা সম্পর্কে আমরা ঠিক স্পষ্ট ছিলাম না। গত বছর আমরা একটি এজেন্সির হজযাত্রীর সংখ্যা ছিল সর্বনিম্ন 250 জন। এর আগে এটি সর্বনিম্ন 100 জন ছিল, সর্বোচ্চ 300 জন ছিল। ইভেন আমাদের হজ উমরা আইন যেটি সেটিতেও কিন্তু সর্বনিম্ন কোটা 100 এবং সর্বোচ্চ 300 সেটি নির্ধারিত আছে। তো এবছর আমরা 751টি হজ এজেন্সি আমরা হজ নিবন্ধন কার্যক্রমে অংশগ্রহণ করি। নিবন্ধন প্রক্রিয়া শেষ হওয়ার পর নিবন্ধন প্রক্রিয়া শেষ হওয়ার পরে এটা আমাকে শুনতে হচ্ছে। নিবন্ধন প্রক্রিয়া শেষ হওয়ার পরে আমাদের এক পর্যায়ে আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় যোগাযোগ করলেন সৌদি সরকারের সাথে, আমাদের মাননীয় সচিব মহোদয়কে। সেখানকার সচিব, হজ এন্ড উমরা মন্ত্রণালয়ের সচিব, যাকে উপমন্ত্রী বলা হয়, তিনি ওনাকে মেসেজ দিয়ে কনফার্ম করলেন যে তোমাদের হজ যাত্রীর কোটা 500। যদিও আমাদের মন্ত্রণালয় থেকে এটা 250-এ পুনর্বহাল রাখার জন্য অনুরোধ করা হয়েছিল। তিনি বললেন যে আমাদেরকে লিখিত চিঠি দাও। উনি বলেন যে আমি মৌখিকভাবে বলেছি, তুমি প্রস্তুতি শুরু করো, লিখিত চিঠিটা একটু সময় লাগবে। আমরা কিন্তু 500 কোটা নিয়ে তখন কাজ শুরু করি এবং এজেন্সিগুলো কিন্তু 500 কোটার মধ্যে লিড করার জন্য প্রায় প্রস্তুতি সম্পন্ন করি। তাৎক্ষণিকভাবে দেখা গেল যে পুনরায় আরেকটা নির্দেশনা আসলো যে না, এটা 500 না, এটা সর্বনিম্ন 1000 কোটা। এবং এটি শোনার পরে এটা সময়টাও আমাদের খুব সংক্ষিপ্ত ছিল। এটা অনেক বড় চ্যালেঞ্জ আমাদের সামনে ছিল। কারণ আপনি জানেন যে 1000 কোটার জন্য 10-15 ক্ষেত্র বিশেষ 20টি এজেন্সিকে একটা জায়গায় আসতে হয়েছে। এখন এজেন্সিগুলো তার নিজস্ব ব্যবস্থাপনা পদ্ধতি সংগ্রহ করেছেন, হাজের সাথে প্যাকেজ সংক্রান্ত চুক্তিতে আবদ্ধ হয়েছেন, সার্ভিসগুলো তারা দুই পক্ষ আলোচনা করেছেন, করে টাকা নির্ধারণ করে তারা টাকা সংগ্রহ করে হাজিগুলোকে নিবন্ধন করেছেন। এখন 10 বা 15 বা 20টা এজেন্সি, তাদের এক একজনের প্যাকেজের ধরনটা একরকম, হজযাত্রীদের সাথে তাদের অ্যারেঞ্জমেন্টটা একরকম, এবং টাকাগুলো কিন্তু তারা সংগ্রহ করছেন। কারণ যখন একত্রিত হলেন সেখানে লিড এজেন্সির দায়িত্ব বা লিড এজেন্সিদের কাজকর্মগুলো, যেমন সৌদি আরব পর্বে যে ভাড়ি ভাড়া, মললেম চুক্তি, ট্রান্সপোর্ট এগ্রিমেন্ট, ওখানে ভিসা, ইন্স্যুরেন্স, যা যা দরকার, এ টাকাগুলো কিন্তু লিড এজেন্সির মাধ্যমে যায়। এবং এর পরের অনেকগুলো বিষয় যেগুলো লিড এজেন্সি তাদের পক্ষে করা সম্ভব না। আবার লিড এজেন্সি হজযাত্রীদের থেকে সরাসরি টাকাটা সংগ্রহ করার কোনো সুযোগ নেই। টাকা সংগ্রহ করছেন সমন্বয়কারী এজেন্সি, দায়িত্বটা আসলো লিড এজেন্সির উপর।
এটা একটা বড় চ্যালেঞ্জ আমাদের কাছে মনে হয়েছে। আমরা মন্ত্রণালয়কে অনুরোধ করেছিলাম যে যেহেতু আমাদেরকে এখন এই ১,০০০ কোটার মধ্যে দিয়ে যেতে হচ্ছে, আপনারা দ্রুত একটি পরিপত্রের মাধ্যমে কিছু বিধি আমাদেরকে এম আমার মনে হয় দেওয়া দরকার। কিছু বাধ্যবাধকতা আমাদের দেওয়া দরকার যে আমাদের লিড এজেন্সি এবং সমন্বয়কারী এজেন্সির কার কি পর্যায়ে কি কাজ থাকবে, দায়িত্ব কি থাকবে এবং দায়িত্বটা যদি সঠিকভাবে পালন না করে তার কি এর জন্য কি শাস্তি নির্ধারিত থাকবে। আমি সমন্বয়কারী এজেন্সি, আমি সম্ভবত আমার লিড এজেন্সিকে টাকা দিলাম না। তাহলে লিড এজেন্সি আমার অনেকগুলো কাজ করতে পারবে না। আবার সমন্বয়কারী এজেন্সি লিড এজেন্সি টাকা দিল, সে যথাসময়ে কাজটা করলো না। তাহলে সমন্বয়কারী এজেন্সি ইচ্ছা করলে বাড়ির এগ্রিমেন্টটা করতে পারবে না, কারণ তার হাজগুলো যাচ্ছে লিড এজেন্সির নামে। সেখানে সৌদি কর্তৃপক্ষ জানে লিড এজেন্সিকে, তার সাথে যে 10টা এজেন্সি আছে সেটি সৌদি কর্তৃপক্ষ কিন্তু মোটেও অবহিত না। এই যে একটা সমন্বয়হীনতা নিজেদের মধ্যেও, তারপরে টিকেটের বিষয়টা আছে। টিকেট ধরেন আমার হজযাত্রী হলো ১,০০০, এর মধ্যে আমার প্রথম দিকে যাবে ৩০০ জন হজযাত্রী, শেষ দিকে যাবে ৪০০ জন হজযাত্রী। প্রথম দিকে ৩০০ জনের জন্য আমি আবেদন করলাম এয়ারলাইন্স গুলোতে, এয়ারলাইন্স আমাকে ২০০ সিট বরাদ্দ করলো। এখন আমার সাথে 10টা এজেন্সি আছে, 10টা এজেন্সির মধ্যে অনেকেরই প্রথম দিকে সিট দরকার। এখন এই ২০০ টিকেটের কে মালিক হবেন? এখন আমরা যদি সবাই ৩০০ টিকেটের মধ্যে আমি পেলাম ২০০ টিকেট। তো সেই ক্ষেত্রে এটাও একটা সমন্বয়হীনতা তৈরি করবে। আমরা বলেছিলাম, প্রস্তাব দিয়েছিলাম যে প্রত্যেক এজেন্সি, সমন্বয়কারী এজেন্সি তার শর্ট অ্যাকাউন্ট থেকে টিকিটের ফি অর্ডার করবে। টিকিটের দায়িত্ব তার উপর থাকবে। তিনি এয়ারলাইন্সের সাথে যোগাযোগ করে তার সুবিধা মতো প্যাকেজ সময় অনুযায়ী তিনি টিকিট সংগ্রহ করবেন। কিন্তু এটাও করা হয় নাই, এটা লিড এজেন্সিকে দেওয়া হয়েছে। এখানেও কিন্তু আম কম বেশি ছোটখাটো সমস্যা হচ্ছে বা ভুল বোঝাবুঝি নিজেদের মধ্যে তৈরি হয়েছে। এরপরে আসেন আমরা আম জানি না নিবন্ধন শেষ হওয়া বা আমাদের বাড়ি ভাড়া শুরু করা পর্যন্ত যে বছর ১৫ বছরের নিচে যাদের বয়স, তাদের হজ যাত্রা বাতিল করতে হবে, তারা হজে যেতে পারবেন না। সবকিছু কমপ্লিট করার পর এই নিষেধাজ্ঞাটা আসলো যে ১৫ বছরের বয়সের নিচে যারা তারা হজে যেতে পারবেন না। এখন ১৫ বছরের বাচ্চারা তো একা কেউ হজে যান না। তার সাথে তার বাবা-মা থাকেন, পরিবারের সদস্যরা থাকেন। তাদেরও অনেকের কিন্তু হজ যাত্রা নিয়ে অনিচ্ছা দেখা দিল। ইতিমধ্যে কিন্তু এজেন্সিগুলো ভাড়া, মোয়াল্লেম এগ্রিমেন্ট, তারপরে তার কি যেন বলে তাঁবু নির্ধারণ সবকিছু কিন্তু কমপ্লিট করে ফেলছেন। এইটা আরেকটা চ্যালেঞ্জ। আমরা এখানে অনেকেই, সরকার যদিও বলেছেন রিপ্লেস করার জন্য, রিপ্লেস করার মতো হজযাত্রীও তো এরকম প্রস্তুত না। আমরা এটিও কিন্তু আমাদের লাভ ক্ষতি চিন্তা না করে আমরা কভার করার চেষ্টা করলাম। এরপরে আমাদের বাড়ি ভাড়া করার কথা বলল ২৫শে মার্চের মধ্যে। এটা অন্যান্য বছর কিন্তু এটি রমজানের পরে সাধারণত আমরা শুরু করি। বাড়ি ভাড়া হয়, ভিসাও হয় এবং হজযাত্রীও যেতে থাকে। এভাবেই কিন্তু আমরা অভ্যস্ত। এবার বলল ২৫শে মার্চের মধ্যে বাড়ি ভাড়া শেষ করতে হবে। জি। এখন ২৫শে মার্চের মধ্যে বাড়ি ভাড়া শেষ করতে হলে সৌদি কর্তৃপক্ষের কিছু প্রস্তুতির বিষয় থাকে। যেমন তার যে বাড়িগুলো আমরা ভাড়া করব, যে হোটেলগুলো ভাড়া করব, সেইগুলো ২০২৫ সালের হজের জন্য, হজযাত্রী রাখার জন্য উপযুক্ত কিনা সেই ফিটনেস সার্টিফিকেটটা কিন্তু সৌদি কর্তৃপক্ষ দিয়ে থাকেন। যদি ফিটনেস সার্টিফিকেটটা না থাকে আমরা সেই বাড়ি বা হোটেলটা ভাড়া করতে পারি না। আমরা দেখলাম সে সময় পর্যন্ত 50% বাড়ি বা হোটেলের তাসরিয়া বা তাসরিফ অনুমোদন করা হয়নি। সেগুলো প্রক্রিয়াধীন। আমরা দেখলাম মোয়াল্লাম অফিসগুলো বাড়ি ভাড়ার এগ্রিমেন্ট করতে হলে মোয়াল্লাম অফিস খুবই জরুরি। আমরা দেখলাম মোয়াল্লাম অফিসগুলো ঠিকমতো কাজ শুরু করে নাই। অনেক অফিস খোলা নাই। অনেক অফিসের কর্মকর্তা-কর্মচারী নেই। আরেকটি বিষয় নতুন করে সংযুক্ত হলো, সেখানে সিট প্ল্যানের অনুমোদন, যেটি আগে ছিল না। এবছর নতুন করে এটা ইন্ট্রোডিউস করলেন। দ্যাট মিনস একটা হোটেলে যদি ধরেন ২০০ রুম আছে, এখানে ৫০০ হাজির ক্যাপাসিটি। আমরা বাড়িটা অনুমোদন দিচ্ছেন, আমরা ৫০০ জনের জন্য বাড়িটা ভাড়া করে এগ্রিমেন্ট করে চলে আসতাম। এবছর তার ওই ২০০টা রুমের জন্য কত রুমে কতজন, কোন ফ্লোরে কয়টা রুম, এগুলো সিট অনুমোদন লাগবে এবং এটা অনলাইনে থাকতে হবে। অনেক বাড়িওয়ালা হোটেল মালিক কিন্তু যেহেতু নতুন সিস্টেম বোঝেন না, তারা কিন্তু এই অনুমোদনটার জন্য এপ্লাইও করেন নাই, নেনও নাই। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।